শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সম্পাদক স্বামী চেতনানন্দ। অদ্ভুতানন্দ। পূর্বানুবৃত্তি। ঠাকুরের মহাসমাধি। শোবার সময় যেমন ঠাকুর রোজ বলিতেন হরি ওং তৎসৎ, সেদিনও তিনি সেই কথা বললেন। সামনে তখন পাখার বাতাস করছিলুম। রাত প্রায় 11টার সময় তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপরেই মনে হলো যেন তার সমাধি হয়েছে। লোরেন ভাই তখন আমাদের সব হরি ওং তৎসৎ নাম কীর্তন করতে বললেন। অনেকক্ষণ নাম কীর্তনের পর রাত 1টার সময় তাঁর সমাধি ভাঙলে। তখন একটু সুজির পায়েস খেলেন। শশী ভাই তা খাইয়ে দিলেন। তারপর হঠাৎ তাঁর সমাধি হলো। তা দেখে লোরেন ভাইয়ের কেমন সন্দেহ জাগলো। বুড়ো গোপাল দাদাকে ডেকে বললেন, একবার রামলাল দাদাকে ডেকে আনতে পারো? গোপাল দাদা আমাকে সঙ্গে নিয়ে সেই রাতে দক্ষিণেশ্বর গেল। রামলাল দাদা সেই রাতে আমাদের সঙ্গে এলেন। দেখে শুনে বললেন, এখনও ব্রহ্মতালু গরম আছে, তোমরা একবার ক্যাপ্টেনকে শ্রী বিশ্বনাথ উপাধ্যায়কে খবর দাও। ভোর সকালে মহিন্দর ডাক্তারকে আনা হলো। তিনি দেখে শুনে বললেন, ঠাকুর দেহ রক্ষা করেছেন। একটু পরেই ঠাকুরের ভক্ত নেপাল রাজের প্রতিনিধি উপাধ্যায় এলেন। তিনি ঠাকুরের গায়ে মাথায় ঘি মাখাতে বললেন। শশীবাই ঠাকুরের গায়ে ঘি মাখালেন আর বৈকুণ্ঠবাবু ঠাকুরের পায়ে ঘি মালিশ করতে লাগলেন। তাতেও কিছু হলো না। তখন শিশি মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা খালি গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগেন ভাই সেখানে গেল আর গোলাপ মাকে ধরে ঘরে নিয়ে গেল। এরই মধ্যে কলকাতার ভক্তেরা সব খবর পেয়ে গেছিল। শুনেছি অক্ষয় মাস্টার আর হুটকো গোপাল সেই রাতে কলকাতার খবর দিয়েছিল। কলকাতার ভক্তেরা সব একে একে আসতে লাগলো। তাদের নিয়ে ঠাকুরের একটি ফটো তোলা হলো। এইসব করতে বেলা পড়ে গেল। তখন সেই ফুল দেয়া সাজানো খাটে কীর্তন করতে করতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। বাবুরাম আমাকে বললেন, তুই বাগানে এখন কিছুক্ষণ থেকে যা, পরে কোন অক্ষয়বাবু জানি না এলে তুই ওখানে যাস। হামনে তাই বাগানে রয়ে গেল। শেষে মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তাঁর গলার আওয়াজ শোনা গেল না। মেয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখেনি। রাতে হামনে শ্মশানে গেল। সেখানে দেখি অনেকে গঙ্গার ধারে চুপ করে বসে আছেন। শশী ভাই একখানা পাকা হাতে নিয়ে চিতার কাছে বসেছিল। তার পাশে সৌরভ ভাই ছিল। শশী ভাইকে হামনে তো হাত ধরে তুলল সৌরভ ভাই আর লোরেন ভাই। তাকে কত বুঝালে, বাকি শশী ভাই একটা কথাও বললেন না। জানো, তাঁর বস্তি আর ভস্ম একটা কলসিতে পুড়ে শশী ভাই মাথায় করে বাগানে এনেছিল। যে বিছানায় তিনি শুতেন সেইখানে কলসিটি রেখে দেওয়া হলো। পরের দিন গোলাম মা এসে খবর দিল, শিষ্যি মাকে উনি ঠাকুর দেখা দিয়ে হাতের বালা খুলতে নিষেধ করেছেন। বলেছেন, আমি কি কোথাও গেছি গো, এই তো রয়েছি, শুধু এ ঘর থেকে ও ঘরে এসেছি। গোলাম মার কথা শুনে যারা সব দুঃখ করছিল তাদের সন্দেহ মিটে গেল। তারা তখন সকলে মিলে বললে, সেবা যেমন চলছিল তেমনি চলবে। সেদিনে তো নিরঞ্জন ভাই, শশী ভাই, বুড়ো গোপাল দাদা আর তারক দাদা সেইখানে রইল। হামনে আর যোগিন ভাই শিশি মায়ের কথা মতো ঠাকুরের ভোগের ব্যবস্থা করতে কলকাতায় গেলুম। দুপুরে সেদিন ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল। সবাই মিলে তাঁর ঘরে কীর্তন করেছিল। রাতে সুজির পায়েস করে তাকে নিবেদন করা হলো। ফির রাম নাম শোনানো হলো। তারপর সব যে যার বাড়ি চলে গেল। হামনে গোপাল দাদা আর তারক দাদা সেইখানে রয়ে গেল। 3-4 দিন পরে শিশি মা আমাকে, গোপাল মাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে একবার দক্ষিণেশ্বরে গেলেন। সন্ধ্যের আগেই তিনি কাশীপুরি বাগানে ফিরে এলেন। শুনেছি সেদিন বিকেলের দিকে রামবাবু বাগানে এসেছিলেন। দুপুরে শশী ভাই, নিরঞ্জন ভাই, লোরেন ভাই, রাখাল ভাই ও বাবুরাম ভাই এসেছিল। রামবাবু নাকি আশ্রম
অর্থাৎ কাশীপুরের বাগান বাড়ি তুলে দিতে চেয়েছেন আর সকলকে নিজের নিজের বাড়ি ফিরে যেতে বলেছেন। এ কথা শুনে নিরঞ্জন ভাইয়ের আর শশী ভাইয়ের ভারী দুঃখ হয়েছিল। তাদের ইচ্ছে যেমন চলছে ঠাকুরের সেবা তেমনি রোজ রোজ চলুক। নিরঞ্জন ভাই তো সেই রাতে বলরামবাবুর বাড়ি গেল। পরের দিন বলরামবাবু শিশি মাকে নিয়ে আসবার জন্য কাশীপুরে নিজে গিয়েছিলেন। শিশি মায়ের সঙ্গে ঠাকুরের কাপড় চোপড় সব বলরামবাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। শিশি মা বলরাম মন্দিরে চলে গেলেন, আমি গোপাল দাদা আর তারক দাদা বাগানে রয়ে গেলাম। দুপুরে সবাই আসতো আর রাত হলে চলে যেত। রামবাবুর বড় ইচ্ছা ছিল যে সেই ঠাকুরের অস্থিপূর্ণ কলসিটি কাকুরগাছি বাগানে যোগদানে সমাধি দিয়ে মঠ বানাবেন। রামবাবু সেই কথায় শশী ভাই নিরঞ্জন ভাই রাজি হলো না। তারা বললে আমরা কলসি দেব না। লোরেন ভাই তখন তাদের কত বুঝালে, বললেন দেখ কলসি নিয়ে আমাদের ঝগড়াঝাটি করা উচিত হবে না। আমরা কে কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। রামদাদা তো তার বাগানখানি ঠাকুরের নামে লিখে দিতে চাচ্ছেন, সেই তো ভালো। সেইখানে না হয় আমরা তাঁর পুজো করলো। আমি তো বুঝি যে তাঁর ঠাকুরের আদর্শে জীবন গড়ে নিলে আমাদের উদ্দেশ্য সফল হবে। জন্মাষ্টমীর আগের দিন হামনে রামবাবুর বাড়ি গেলুম, সেখান হতে কাকুরগাছির বাগানে গেলুম। পরের দিন সকালবেলা রামবাবুর বাড়ি থেকে কীর্তন করতে করতে সকলে মিলে কাকুরগাছিতে গেলুম। শশীবাই নিজেই মাথায় করে কলসি নিয়ে গেল। সেখানে কলসির উপর মাটি ফেলতে থেকে শশীবাই কেঁদে উঠল, বলে ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। শশীবাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল। শ্মশান হতে ফেরবার সময় উপেনবাবুকে বসুমতীর মুখোপাধ্যায়কে সাপে কেটেছিল। নিত্যগোপালবাবু জ্ঞানানন্দ অবধূত সেই জায়গায় লোহা পুড়িয়ে ছেঁকা দিয়েছিল। সেই ঘা তখনও শুকোয়নি। তবু উপেনবাবু কাকুরগাছিতে কীর্তন করতে করতে গিয়েছিলেন। তিনি সাধুসঙ্গ করতে বড় ভালোবাসতেন। কাকুরগাছির উৎসবের পর রামলাল দাদা দক্ষিণেশ্বরে একটা ভান্ডারা দিলেন, সেখানেও কীর্তন হয়েছিল। শিশি মাকে নিয়ে যাওয়ার জন্য রামলাল দাদা বলরামবাবুর বাড়ি এসেছিলেন। বাকি মা সেখানে যেতে চাইলেন না। দক্ষিণেশ্বরে রামলাল দাদার দেয়া ভান্ডারা হামনে গিয়েছিল। ঠাকুরের মহাসমাধির পর কাশীপুর বাগানে আমার মন টিকত না। হামনে মাঝে মাঝে রামবাবুর বাড়িতে চলে যেত, সেখানেও মন টিকত না। লোরেন ভাইয়ের বাড়ি যেত, লোরেন ভাই কত কথা বলতো। আমি জিজ্ঞেস করতো, হ্যাঁ ভাই লোরেন, তোমাকে তো ঠাকুর এত ভালোবাসতো যে হক বলছি তোমাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না। লোরেন ভাই আমার কথা শুনে হাসতো আর বলতো, ওরে তিনি তোদেরও ছেড়ে থাকতে পারবেন না। তোকে, শশীকে, রাখালকে তিনি কত ভালোবাসতেন। তোরাই তো তার সেবা করেছিস, আমি আর কি করেছি। দেখো তো লোরেন ভাইয়ের কেমন বিনয়। একদিন তো একজন গুরু ভাই আমার সামনে দুঃখ করতে লাগলো, বললেন তিনি ঠাকুর আমাদের এমনি করে ফাঁকি দিয়ে গেলেন। তার কথা শুনে আমার ভারী দুঃখ হলো। বলে দিন অবিশ্বাসীর লেগে তিনি মরে গেছেন, বাকি বিশ্বাসীর লেগে তিনি বেঁচে আছেন। দেখলে না তিনি শিশি মাকে দেখা দিলেন, তেমন বিশ্বাস থাকলে তিনি তোমাকেও দেখা দিতেন। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় প্রণীত শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা উদ্বোধন থেকে সংগৃহীত। সমাপ্ত।